এই যে ছেলেরা ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে, কৌতূহলবশত ড্রাগ নিচ্ছে, ছেঁকা খেয়ে ড্রাগ নিচ্ছে এবং তাদের উৎসাহ উদ্দীপনার কারণেও তোমরা ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছ, এই বিষয়টা কিন্তু আপারা খোলাসা করে নাই, কারণ তারা ওই দিকের লোক। আশিকুর ভাই একটু একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করেছে, আবার ইউটার্ন নিয়ে চলে আসতে আমি আবার দুঃখ পেয়েছি। আমি আমার বক্তব্যে ওদেরকেও দায়ী করতে চাই এবং তোমরা আমাকে দুঃখিত করছো এই কারণে। ওরা বারবার প্রশ্ন করে, তোমরা দাঁড়াও না, উত্তর দাও না, তার মানে তোমরা বিগত দিনে হয় মাদক খাইছো, না হয় আগামী দিনে মাদক খাবা। এই ধরনের একটা ধান্দাবাজি তোমাদের কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে। সো বি কেয়ারফুল, এই কাজগুলো করা যাবে না। একটা ডার্বি সিগারেট এখন কয় টাকা ভাই? 60 টাকা। গুল্লিপ কত? তোমার দিকে কি আর দুপুর বিড়ি আনসার বিড়ি বেছে বেছে? হ্যাঁ, ও কিন্তু জানে ডার্বি সিগারেটের দাম কত, আবার ফলে মাদক চিনি না। আর বাংলাদেশে প্রচলিত আছে 32 ধরনের নেশা। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের তালিকাতে 32 ধরনের মাদক আমাদেরকে দেখিয়েছে। আর শিমন ভাই, আশিকুর ভাই সব বক্তায় একটা বিষয় বলছে যে এই যে বিড়িটা যে ধরে বা সিগারেটটা যে খায়, বেশিরভাগ ক্ষেত্রেই কৌতূহল থেকে খাচ্ছে। এবং শিমন ভাই আরেকটা কথা বলছে যে হচ্ছে একজন বন্ধু আরেকজনকে বলে, তুই কিসের চ্যাংড়া মানুষ, তুই হচ্ছে ছেলে মানুষ, মহিলা মানুষের মতো বিড়ি খাস না, এটা কোনো কথা হলো? অর্থাৎ গাজার নৌকা পাহাড় তলি যায়, কিন্তু আসলে কি গাজার নৌকা পাহাড় তলি যায়? মানে বর্তমানে মেয়েরাও আবার এমন ছেলে পছন্দ করে কুল, মানে বিড়ি সিগারেট না খেলে ওটা ছেলে হলো নাকি, একদম মেয়ে স্বভাবের। মানে বিড়ি সিগারেট টানাটা এক ধরনের কুলনেস হয়ে গেছে, কিন্তু আসলে কি এটা কুলনেস? আর গাজার নৌকা কি আসলেই পাহাড় তলিতে যায়? ফেন্সি খেলে কি আসলে টাস্কি হয়? তো এই যে কৌতূহল, মাথা ঝিমঝিম করে, এই দুই টান দিলে এই প্রতিক্রিয়া হয়, ওই দুই টান দিলে ওই প্রতিক্রিয়া হয়, মূলত বিষয়টা এটাই। আর কিছু ব্যতিক্রম বিষয় আছে, যেটা বললাম, ওরা সরাসরি মেয়েরা মাদক গ্রহণ করে না ঠিক আছে, কিন্তু ছেলেদের মাদক গ্রহণ করার জন্য অনেকাংশে কিছু কিছু বিষয়ে দায়ী হয়। তাদের পছন্দের তালিকায় অনেকে থাকে ইয়ো ইয়ো, ঠিক আছে, ওই ধরনের ছেলে। হ্যাঁ, তো ওরা যদি মনে করে যে যারা সিগারেট নাক দিয়ে ধুমে বাড়ি করে ওই ছেলেগুলো স্মার্ট, তাহলে তো আমাদেরকে মাদক খাইতে উৎসাহিত করলো, এটা তো ঠিক না। ওরা তো দায়ী। প্রেম ভালোবাসা ঘটিত, তোমাদের যখন আরো একটু বয়স হবে, তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়বা, কলেজে পড়বা, তখন প্রেম সংগঠিত একটা ব্যাপার হবে। প্রেম ভালোবাসা করার পর হুট করে একটা সময় ছেলেটাকে তোমরা ছাড়ি দিবা। এখন ওই আর কি করবে, ওই তখন স্বভাবতই সমাজে যেটা আমাদের প্রচলন, ওই যা বিড়ি খাওয়া শুরু করবে, ভোলার চেষ্টা করবে। তো এই কাজগুলো তোমাদেরও করা যাবে না। যাকে ভালোবাসবা তাকে একটু আগলে রাখতে হবে, নাহলে তো বিড়ি খাবে, মদ খাবে। এখন গার্লফ্রেন্ড যদি না থাকে, বিড়ি ছাড়ার উপায় কি? তাও বললাম, তোমরা হয়তো বা অ্যাক্টিভলি বিড়িটা খাও না, কিন্তু প্যাসিভলি তোমরা এই আকামটা করতেছো। অতএব তোমরা এই দুই জায়গাতে একটু সচেতন থাকবা। আমার কোনো ভাইদেরকে তোমরা যদি ভবিষ্যতে প্রেম ভালোবাসার জালে ফেলাও, বন্দি করো, তাহলে একটু ভালোবাসাটা অরিজিনালি দিতে হবে। তাছাড়া ছেঁকা টেকা দেওয়া যাবে না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। আজকের পর থেকে বাড়িতে গিয়ে কথা হবে খুবই স্পষ্ট যে আব্বাজান, আজকের পর থেকে আমি মিটিংয়ে শুনে এসেছি এই মাদকের ইফেক্ট ইজ নন স্মোকার্স সিরিয়াসলি। এটা আমি যদি অ্যাক্টিভলি খাই, আমার যে ক্ষতি, আমার এই ধোঁয়াটার কারণে শিমন ভাইয়ের নাকে যেটা যাবে ওটা ডাবল ক্ষতি। অর্থাৎ আমি নিজে খাই, আমার ছেলে ভালো, ছেলেকে মানুষ করতে চাই, বিশ্ববিদ্যালয়ে পড়াইতে চাই, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। আমার ছেলের সামনে আমি বিড়ি ফুগাইলাম, তার মনে একটা কৌতূহল জাগলো, আব্বা খাই মুও খাম। হ্যাঁ, তারপরে ওই যে ধোঁয়াটা গিয়ে তাকে প্যাসিভলি ক্ষতি করে ফেললো, তো এটা তো ঠিক না। তাহলে তোমার বাবাকে ফোর্সলি কি করবা, বুঝাবা যে আব্বা আমি শুনে আসছি তুমি যদি বিড়ি খাও, এই ধোঁয়া আমার নাকে আসলে আমার সমস্যা হবে, কাজেই তুমি যদি এটা বন্ধ করো তাহলে সেটা আমার জন্য ভালো, মায়ের জন্য ভালো, সবার জন্য ভালো, না হলে তোমারও ক্যান্সার হবে, আমারও হবে, তাই না? হতেই তো পারে। আবার তাও যদি কথা না শোনে তাহলে কি করবা? ছেলেরা কি করবা? বাপ কথা শোনোছে না, কি করা যায়? বাপ ডার্বি সিগারেট খায়, তুমি একটা ডার্বি কিনে নিয়ে এসে বাবার সামনে খাবা, তুই খাস মুখ খাবো, সোজা আঙ্গুলে ঘিউ না আসলে এই যে অ্যাপ্লাই ফলো করবো। এখন পরে যদি আমাদের বিচার দেয় যে কি ব্যাপার, ছেলে ডাঙ্গা হচ্ছে, মারামারি, বাপ বিড়ি খাওয়া ছাড়ে না, যেন আগতে বেড়াও খাচ্ছে, তো লাস্টে দেওয়ালে পিঠ থেকে গেলে এই প্রতিবাদ করতে হবে, বাপ বিড়ি খাওয়া না ছাড়লে বাবার সামনে খাও, পরে দেখো থামে গেছে। আচ্ছা, তোমরা কি আমাকে দেখাইতে পারবা যে মাদক সেবনকারী এমন একটা লোক সমাজে ভালো কিছু করছে বা তার পরিবারটা সুখী আছে? তোমরা দেখবা তো, তোমাদের এলাকায় অনেক নেশাখোর পোলাপান আছে না, হিরোইনচি, ওরা দেখবা যে মাদকটা খায়া ঘুম থেকে উঠেই একটার পরে আবার আসি দেখবেন বাজারও ঝিমে আছে। হ্যাঁ, তারপরে আবার বাড়ি যাবে, চাউল নাই কিছু নাই, বউ গেলেবে, ফির মনে করেন যে কিছু খায়া, গাঞ্জা খায়, ট্যাবলেট খাক, যেটাই খাবে,
হ্যাঁ বাড়ি ফিস ঝিমি যায় শুটবে আবার পরের দিনে উঠবে, তো আর কি বউ থাকবে? ওর সংসারে সুখ হবে? তো অত বৈবাহিক জীবনও যাবে, বউ যাবে, বহুত ঝামেলা হবে। আর ওই রকম একটা লোক যাই দীর্ঘদিন ধরে মাদককে বলা হয় নীরব ঘাতক, এটা আজকে শুরু হবে কৌতূহলবশত, এটা পরবর্তীতে কঙ্কাল বানে ছাড়ি দেবে একদম, মানে ক্যান্সার হবে, ফুসফুসে ঘাও ধরবে, নিঃশ্বাস নিতে শব্দ হবে, নানান কাহিনী আমি দেখছি আমার এলাকায়। এবং এই মাদকগুলো শুরু হয় কৌতূহল থেকে। এটা আমার এলাকার ছেলে রায়হান কবির আছে সাংবাদিক, আমার এলাকার অধিকাংশ ছেলে কৌতূহলের বসে মাদকটা গ্রহণ করে নাই, এক দুই টান দিছে, মাথা ঝিমঝিম করছে, আরো খাইছে, পরে দেখে যে একদিন না খেলে আর থাকতে পারে না। এই যে কৌতূহল। A lamp can never light another lamp unless it continues to burn its own flame, অর্থাৎ একটি প্রদীপ বা একটি মোমবাতি কখনোই আর একটি মোমবাতিকে জ্বালাতে পারে না যদি তার নিজের শিখাকে প্রজ্বলিত না রাখে। অর্থাৎ তুমি যদি ঘুমন্ত হও আর একজনকে তো জাগাইতে পারবে না। অর্থাৎ সচেতনতার যে বেসটা, এটা শুরু হতে হবে তোমার মধ্য দিয়ে। তুমি আজকে এখান থেকে প্রতিজ্ঞা করে যাবে যে আমি আজকের পর থেকে কোনো মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত হব না যতদিন বেঁচে থাকবো। এবং এই প্রোগ্রাম থেকে এই শপথটা নিয়ে তোমরা যদি ভবিষ্যতে কেউ মাদকের সাথে জড়িত না হও, আমাদের প্রোগ্রামের সফলতাটা এখানেই আসবে যে তোমরা কেউ মাদক গ্রহণ করো নাই। আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, বাংলাদেশ সরকার 2018 সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন করেছে। তাহলে তাদের দায়িত্বটা কি? তোমরা কি তোমাদের এলাকায় কখনো দেখছো গাঁজা খাওয়ার অপরাধে পুলিশ কাউকে গ্রেফতার করছে? দেখছো? তাহলে তাদেরকে গ্রেফতার করা উচিত নয়? সঙ্গ থেকে তো মানুষ চেনা যায়, ম্যান ইজ নট বাই দ্য কোম্পানি কিপ। একটা মানুষের সঙ্গ দেখলে চেনা যায় তার ভিতরটা কেমন, সে কি রকম লোকদের সাথে চলাফেরা করে। কাজেই ওই সমস্ত লোকগুলোকে ধরা উচিত নয়? পুলিশ কি ধরে? তাহলে তোমরা আজকে থেকে, আমি এখানে নিজে এসেছি, মানবাধিকার কর্মী আশিকুর ভাই এসেছে, সিমন ভাইরা আছে, আজকে থেকে এলাকায় কেউ প্রকাশ্যে নেশাপানি করলে তোমরা কৌশলে আমাদের সাথে যোগাযোগ করবা, আমরা আমাদের সাথে ওই সমস্ত মাদক সেবীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। সাংবাদিক উপস্থিত আছে, সময়ের কাগজের উপজেলা প্রতিনিধি রায়হান কবির প্রধান। আমি অনুরোধ করতে চাই আপনাদের কলম দিয়ে যারা এই মাদককে স্প্রিড করে দিচ্ছে, আমাদের সমাজে মাদক ব্যবসা করছে, তাদের মুখোশ আপনারা উন্মোচন করুন, সমাজে নিয়ে আসুন, লেখালেখি করুন, প্রশাসনকে দিতার মুখে নিয়ে আসুন, সেন্সিটাইজ করুন, অ্যাকাউন্টেবল করুন যে এই মাদক ব্যবসায়ীরা কিভাবে প্রকাশ্যে কারবারি করে এবং মানুষ প্রতিবাদ করছে না। প্রশাসনকে এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত করার জন্য, আপনাদেরকে লেখালেখি করার জন্য আমি অনুরোধ করছি। এবং মানবাধিকার কর্মী আশিকুর ভাই আছে, অনুরোধ করবো আপনার ভিজিটিং কার্ড দিয়ে আপনি আমাদের শিশুদেরকে দিয়ে যাবেন, তারা আপনার সাথে যোগাযোগ করবে যে কোনো বিষয়, পরিবারে বাবা মার মধ্যে ঝামেলা, বাল্য বিবাহ সহ শিশুদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যাপারে যদি কোনো ব্যত্যয় ঘটে, আপনারা মানবাধিকারের আশিকুর রহমান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আজকে থেকে প্রতিবাদ হবে কিনা? এমনকি বাপ বিড়ি খেলেও প্রতিবাদ হবে। কেন বিড়ি খাবে সন্তানের সামনে? হবে কিনা? কেউ যদি প্রকাশ্যে মাদক খায় তার তালিকা আমরা চাই, ওকে দেখে নেওয়ার কথা আছে কি হয়ে গেছে। এবং তোমরা সকলে অসাধারণ, তোমাদের জন্য সবসময় আমাদের শুভকামনা। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে তোমরা যদি আজকে থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে পারো, তাহলেই আমাদের এই প্রোগ্রামের সফলতা। এখন আমি তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা সবাই একটু দাঁড়াও, আমরা একটা শপথ পাঠ করবো ইনশাআল্লাহ।